কতগুলো ব্যাপার আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে বহুদিন ধরে। আমরা অনেকেই আমাদের মধ্যে অনেকেই অনেক দিন ধরে মধ্যে চেষ্টা করে যে যাদের রংটা হয়তো একটু শ্যামলা শ্যামলা তারা চেষ্টা করে কিভাবে ফর্সা হব। সুতরাং আমাদের ওই একটু ধূসর রংকে ফর্সা করা, আমার মতো যাদের ক্রমাগত সেই মাথার চুল পড়তে পড়তে একটা মাথায় টাক পড়তে গেছে, সুতরাং সেই টাকে চুল গজানো এবং সেই রকমই একটা সমস্যাকে আমরা বহুদিন ধরে আমরা তার পিছনে ছুটে বেড়াচ্ছি। সেটা হচ্ছে যারা কিনা একটু ওয়েট গেইন করেছেন, মোটা হয়েছেন, সেই মোটার থেকে রোগা হওয়ার চেষ্টা করাটাও আমরা বহুদিন ধরে নানানভাবে আমরা এর পিছনে ধাওয়া করে বেড়াচ্ছি। এখন দেখুন, আমাদের একটু গায়ের রং ফর্সা করা বা আমাদের ওই একটু মাথায় একটু বেশি চুল গজানো, এই ব্যাপারগুলো হয়তো আমাদের এক একজনের কাছে তার একটা ইম্পর্টেন্স থাকতেই পারে, কিন্তু এগুলো হচ্ছে পিওরলি অ্যাপিয়ারেন্স রিলেটেড প্রবলেম। আপনার রং একটু ফর্সা না কালো, আমার মাথায় চুল বেশি না কম, এর সঙ্গে কিন্তু আমাদের ডিপার হেলথ প্রবলেমস এর সত্যি খুব একটা তেমন কোনো যোগাযোগ নেই। এগুলো হচ্ছে আমাদের একেবারেই একটা অ্যাপিয়ারেন্স, বা যেটাকে আমরা অফ অ্যাপিয়ারেন্স ইম্পর্টেন্স বা কসমেটিক্স ইম্পর্টেন্স এর কথা বলবো। রোগা মোটার ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই আমরা সবাই আমাদের চেহারাটাকে ফিটফাট ঠিকঠাক রাখতে চাই। ঠিক যেমন আমাদের একটা চেহারার মধ্যে একটা স্মার্টনেস বা সৌন্দর্যবোধের ব্যাপার আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বেশি মোটা হয়ে পড়ছি কিনা, আমার হাইট ওয়েট অনুযায়ী আমার শরীরের স্ট্রাকচারটা ঠিকঠাক থাকছে কিনা, এর সঙ্গে কিন্তু আমার ডিপার হেলথ প্রবলেমস এর অনেক সম্পর্ক। এবং এই ব্যাপারগুলো আমি এবং আমার অন্যান্য অনেক সতীর্থরা দেখবেন আমাদের আগের ভিডিওতে এই মোটা হওয়া, ওয়েট গেইন, এগুলো নিয়ে আমরা অনেক অনেক আলোচনা করেছি। এখন কত রকম উপায়ে মানুষ বছরের পর বছর, দশকের পর দশক, সে তার একটা ওজন কমানো, মেদ কমানো, টু ডিক্রিজ বডি ওয়েট, বডি ফ্যাট, সে নানান রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে। কখনো আমরা চেষ্টা করেছি আমাদের এক্সারসাইজকে বাড়ানো, খুব ভালো কথা, সেটা করাই উচিত। কখনো আমরা চেষ্টা করেছি খাওয়া দাওয়াকে খানিকটা রেস্ট্রিক্ট করা, অ্যাবসলিউটলি কারেক্ট, সেটাও করা উচিত। আবার অনেক সময় যখন আমরা খাওয়া দাওয়া রেস্ট্রিক্ট করে খানিকটা এক্সারসাইজ বাড়িয়ে আমি যতটা আমার ওজন কমাতে চাই ততটা আমি পেরে উঠছি না, তখন আমরা ওষুধপত্রের মাধ্যমে নানান রকম আমরা উপায় খুঁজছি। এক রকমের ওষুধ বেরিয়েছিল এক সময়, যেটা কিনা আমাদের ব্রেন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ওপরে কাজ করে, যেটা খিদে হওয়া, খিদে পাওয়া, খাওয়ার প্রতি একটা আকর্ষণ, যেটাকে বলা হয় ক্রেভিং ফর ফুড, এই ব্যাপারগুলোকে কমিয়ে দিত। তারপর দেখা গেল যে এই যে ওষুধগুলো যেটা কিনা আমাদের ব্রেন লেভেলে কাজ করছে, ব্রেন সেন্সরি লেভেলে কাজ করছে, এগুলো হয়তো আমার খিদে কমাচ্ছে, আমার খাওয়ার প্রতি যে একটা ছোকছোকে একটা ভাব, আরেকটু খাই আরেকটু খাই, এই ব্যাপারটাকে হয়তো কমিয়ে দিচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এদের অনেক কিছু সাইড এফেক্টও দেখা গেছিল। এখন ঘুরতে ফিরতে আর এক রকমের ওষুধের কথা আমরা কিন্তু অনেক দিকে কান পাতলে শুনতে পারছি, এবং সেই ওষুধগুলির জনপ্রিয়তা, সেই ওষুধগুলির পপুলারিটি, সেই ওষুধগুলির বিক্রি সারা পৃথিবীতে এমন ভাবে বাড়ছে যে আপনি বললে অবাক হবেন। হ্যাঁ, আমাদের স্ক্যান্ডিনেভিয়াতে, ইউরোপের একটু ওপর দিকে, এই যে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, এই দেশগুলোকে নিয়ে যে অঞ্চলটা, যেটাকে স্ক্যান্ডিনেভিয়া বলা হয়, সেই স্ক্যান্ডিনেভিয়ার একটা ইম্পর্টেন্ট দেশ হলো ডেনমার্ক। ডেনমার্কে কত লোক থাকে জানেন? ডেনমার্কে হার্ডলি কলকাতা শহরের অর্ধেক, একটা পুরো দেশে কলকাতা শহরের অর্ধেক জনসংখ্যা, 50 থেকে 60 লাখ লোক থাকে কিনা সন্দেহ। কিন্তু সেই ডেনমার্কের আপনি যদি দেশটার দেশটার জিডিপি চিন্তা করেন, তার পার ক্যাপিটা, পার হেড ইনকামের কথা চিন্তা করেন, ইট ইজ আ ভেরি রিচ কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এখন এই ডেনমার্কের একটা কোম্পানি
এমন একটা কাণ্ড করে বসে আছে, তাতে সেই কোম্পানি এই ওষুধটা এত বেশি পরিমাণে সারা পৃথিবীতে বিক্রি করছে যে এখন বলা হয় যে এই যে বিরাট একটা প্রতিপত্তিশালী ধনী দেশ ডেনমার্ক, যার $400 বিলিয়ন এর উপরে যার কিনা জিডিপি, যে ডেনমার্কের জিডিপি ছাড়িয়ে যাচ্ছে এই ওষুধের কোম্পানিটা, যার নাম হলো নোভো নর্ডিস্ক। এই নোভো নর্ডিস্ক কোম্পানি তাহলে এমন কি ওষুধ আবিষ্কার করলো, তারা কি আলাদিনের আশ্চর্য প্রদীপ খুঁজে পেল যে ওষুধটার পিছনে পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ লোক একেবারে পড়ি কি মরি করে ছুটে বেড়াচ্ছে। এই ওষুধটার নামটা হলো অজেম্পিক। এবং এই অজেম্পিক নামক যে ওষুধটা, সেটার চাহিদা এখন সারা পৃথিবীতে এত বেশি যে ওরা তৈরি করে উঠতে পারছে না। এখন এই অজেম্পিক ব্যাপারটা কি? এটা এটা কি মানে জল দিয়ে খায়, মাথায় মাখে, কি করে? হোয়াট ইজ দিস হোল বিজনেস অফ অজেম্পিক? দেখুন, আমরা যখন খাওয়া দাওয়া করি, হ্যাঁ ধরুন আপনি খেলেন, জল খাবার খেলেন, দুপুরের খাওয়া খেলেন, যেমনি আমরা খাই, এই খাওয়াটা আমাদের খাদ্যনালী দিয়ে আমাদের স্টামাকে পৌঁছয়, আমাদের ডিওডিনাম বা স্মল ইন্টেস্টাইনের প্রথম ভাগটায় পৌঁছয়। আমাদের খাওয়ার মধ্যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, কিন্তু আমরা অ্যাভারেজ যা খাই না কেন, এই খাবারের থেকে আমরা যে শক্তি বা যে এনার্জিটা খুঁজি, এই এনার্জি কামস লার্জলি থ্রু কার্বোহাইড্রেট বা গ্লুকোজ। যেমনি আমি বা আপনি খেলাম, খাবার পরে এই খাওয়াটা আমার স্টামাক এবং স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্বড হতে শুরু করলো। তাতে কি হলো? এই কার্বোহাইড্রেটটা ভেঙে গ্লুকোজ হলো, এই গ্লুকোজটা আমার রক্তের মধ্যে অ্যাবজর্বড হলো। আর যেমনি রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা বাড়তে শুরু করলো, তেমনি আমরা দেখব যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের আশেপাশে দুটো হরমোন, তাদের অ্যাক্টিভিটি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এই দুটো হরমোনের মধ্যে একটার নাম হলো, আপনারা সবাই তার নাম জানেন, তার নাম হলো ইনসুলিন। আর একটা হরমোন হলো, সে হলো ইনসুলিনের বলতে পারেন দোসর, তাদের কাজটা কিন্তু খানিকটা বিপরীত, তার নাম হলো গ্লুকাগন। তাহলে ইনসুলিন এবং গ্লুকাগন, এই দুটো হরমোনের কথা মনে রাখতে হবে। কে তৈরি করছে? এই হরমোনগুলো কোত্থেকে আসছে? এই হরমোনগুলো আসছে আমাদের প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াসের মধ্যে অনেক রকম সেল আছে। প্যানক্রিয়াসের মধ্যে একটা সেলের নাম জানেন নিশ্চয়ই, যেটাকে বিটা সেল বলে। এই বিটা সেল থেকে ইনসুলিন বেরোয়। এই ইনসুলিন বেরিয়ে রক্তের মধ্যে মিশে যায়। আর ইনসুলিনের কাজটা কি? কেন ইনসুলিন আমাদের কাছে এত অপরিহার্য? কারণ যেমনি আমার খাবার অ্যাবজর্বড হলো, যেমনি ব্লাড গ্লুকোজটা বেড়ে গেল, তেমনি প্যানক্রিয়াস আস্তে আস্তে ইনসুলিনটা সিক্রিট করতে আরম্ভ করলো। ইনসুলিনের কাজ হলো যে রক্তের মধ্যে যখন সুগার লেভেল বাড়ছে, সেই সুগারটাকে আমাদের কোষ বা আমাদের সেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে ইনসুলিন যেন সেই গেট কিপার, যে যেমনি দেখছে রক্তে সুগারের লেভেল বাড়ছে, সে খানিকটা খানিকটা সুগার আমার সেলের মধ্যে ঢোকাচ্ছে। এবং এই যে সেলের মধ্যে ঢোকাচ্ছে, একটা ভেরি ইম্পর্টেন্ট সেল হচ্ছে লিভার সেলস। লিভার যেন আমাদের একটা ব্যাংকের মতো। লিভার ব্যাপারটা হচ্ছে আমাদের এই যে নানান রকম খাবার আমরা খাচ্ছি, খাবার প্রসেসড হচ্ছে, এই যে এন্টায়ার একটা ফুড প্রসেসিং ফ্যাক্টরির মতো লিভার। তাহলে ইনসুলিন চাইছে যে আমি রক্তের গ্লুকোজ লেভেলটা ঠিক রাখি, খানিকটা রক্তে গ্লুকোজটা রেখে বাড়তি গ্লুকোজটা আমি যে কোনো সেলের মধ্যে, বিশেষ করে লিভারের মধ্যে আমি সেটাকে বাড়তিটাকে ঢুকিয়ে দিলাম, এবং লিভার সেই সুগারটাকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখলো। পরবর্তীকালে আমার যখন দরকার হবে, আমি তো সবসময় খাচ্ছি না, খাবার পর যখন একবার খেলাম, আরেকবার খাবার মধ্যে 7-8 ঘন্টা গ্যাপ থাকবে, যখন সুগার লেভেলটা পড়তে শুরু করবে, তখন লিভার আবার এই সুগারটা রিলিজ করতে শুরু করবে। কে বলবে লিভারকে?
কে বলবে লিভারকে যে শোনো, আমার রক্তে গ্লুকোজটা নেমে গেছে, 3-4 ঘন্টা হয়ে গেছে আমার খাওয়ার, যে আমাকে আবার সুগার লেভেলটা বাড়াতে হবে? এই সিগন্যালটা দেবে যে হরমোন, তার নাম হলো গ্লুকাগন। তাহলে ইনসুলিন রক্তে সুগার কমিয়ে সেলের মধ্যে সুগারটা ঢোকাচ্ছিল। গ্লুকাগন যেমনি দেখলো যে খাবারের অনেকক্ষণ হয়ে গেছে, সুগারটা ফল করছে, সে এই সুগারটাকে লিভার থেকে, অন্যান্য সেল থেকে আবার রক্তের মধ্যে আস্তে আস্তে করে গ্লুকোজ লেভেলটাকে বাড়াতে শুরু করে। এটা যেন আমাদের একটা দাড়িপাল্লার দুটো দিক। ব্লাড সুগার, এক ইনসুলিন ব্লাড সুগার কমাচ্ছে, কোষ বা সেলের মধ্যে সুগারটা বাড়াচ্ছে। গ্লুকাগন ব্লাড সুগার বাড়াচ্ছে এবং সেল থেকে সুগারটা বার করে যখন দরকার নিয়ে আসছে। এখন এই গ্লুকাগন আমরা দীর্ঘদিন ধরে, ওই 1922-23 সালে যখন ইনসুলিন আবিষ্কার হয়েছিল, সেটা একটা সাংঘাতিক সময়। এই ইনসুলিনকে হাতে পেয়ে আমরা প্রথম ডায়াবেটিস কন্ট্রোল করতে শিখলাম, এবং অনেক বছর ধরে আমাদের চোখ, আমাদের অ্যাটেনশন, আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ইনসুলিন এবং ইনসুলিন ধরনের ওষুধপত্রের উপর ফোকাস ছিল। গত কয়েক বছর ধরে আমাদের সায়েন্টিস্টরা, ডাক্তাররা, তারা ধীরে ধীরে রিয়েলাইজ করছেন যে এক হাতে যেরকম ইনসুলিন ইম্পর্টেন্ট, অন্য হাতে আমাদের গ্লুকাগন হরমোনটাও ইম্পর্টেন্ট। এবং গ্লুকাগন হরমোনটার কতগুলো বৈচিত্র্য আছে, কতগুলো স্পেশাল ব্যাপার আছে। কি সেই স্পেশাল ব্যাপার? একটা তো শুনলেন, তারা সেল থেকে সুগারটা ব্লাডে নিয়ে আসে। গ্লুকাগন আর একটা অদ্ভুত কাজ করে। গ্লুকাগন কি করে? গ্লুকাগন আমাদের এই যে খিদে পাওয়ার টেন্ডেন্সিটা, এই যে আমার খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে, এই হঠাৎ কারো দেখবেন একটা খাবার পরে 2-3 ঘন্টা হয়ে গেলেই খিদে 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 ভাব, এই খিদে খিদে ভাবটাকে গ্লুকাগন ডিপ্রেস করে। আর আমরা যে খেলাম, খাবারটা খাদ্য নালীতে গেল, স্টামাকে গেল, ডিওডিনামে গেল, স্মল ইন্টেস্টাইনে গেল, এটা যেন একটা ধীরে 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 বড় রাস্তা দিয়ে একটা ট্রাফিকের মতো, এই যে ফুড মুভস ডাউন দ্য ডাইজেস্টিভ সিস্টেম, দ্য প্যাসেজ অফ ফুড ডাউন দ্য ডাইজেস্টিভ সিস্টেম, এই ব্যাপারটাকে গ্লুকাগন খানিকটা স্লো করে দেয়। যে একেবারে হুড়ুর করে যদি খাবারটা আমার পুরো খাবার নালী থেকে ইসোফেগাস, স্টামাক, ডিওডিনাম, স্মল ইন্টেস্টাইন হয়ে যদি খুব তাড়াতাড়ি খাবারটা বেড়ে যায়, স্টামাক এমটি হয়ে যাবে। যেমনি স্টামাক খালি হলো, আবার আবার আপনার খিদে পেলো, আবার আমরা খাই খাই করে খাবারের পিছনে ছুটলাম, আমরা অপ্রয়োজনীয় ভাবে খেতে শুরু করব, এক্সট্রা ক্যালোরি, ওয়েট গেইন। তাহলে গ্লুকাগন slows down the passage of food, slows down the digestive system, এবং সেইখান থেকে এই যে আমাদের মধ্যে আমরা যে খাই, কখনো আমরা প্রয়োজনে খাই, কখনো আমরা অভ্যাসের বশত খাই। অনেকে দেখবেন যে আমাদের একটা সময়, আমরা হয়তো আমাদের একটা খাবার প্রয়োজন না থাকলেও আমরা যদি একটা সময় খেয়ে অভ্যস্ত হয়ে থাকি, ইট ইজ আ সেরিব্রাল রিফ্লেক্স, যে সেই ব্রেন যেন একটা প্রোগ্রামে কাজ করে, যে তার মধ্যে এই যে খিদে হওয়াটা, এর মধ্যে একটা বেশ বড় ব্যাপার হলো আমাদের পারসেপশন। আর পেটটা যদি ভর্তি থাকে, ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যদি খাবারটা একটু ধীরে ধীরে মুভ করে, তাহলে এই খাই খাই বা খিদে খিদে ভাবটা অনেকটা কমে যায়। তাহলে গ্লুকাগন নিয়ে যখন আমরা কাজকর্ম শুরু করলাম, তখন দেখা গেল আরে এই গ্লুকাগন ভদ্রলোক তো বেশ ভালো ভদ্রলোক। একে সে ইনসুলিনের সঙ্গে ব্যালেন্স রেখে আমাদের গ্লুকোজ মেটাবলিজমটাকে কন্ট্রোল করছে, and at the same time it is helping to control hunger. আমার খাবার ইচ্ছেটা কমিয়ে দিচ্ছে, আমার খাবার অ্যাবজর্পশনটাকে কন্ট্রোল করছে। আর গ্লুকাগন নিয়ে আমরা যতই গবেষণা করতে শুরু করলাম, আমরা দেখলাম যে এই গ্লুকাগন যেন আমাদের এর আরো কতগুলো অদৃশ্য ক্ষমতা আছে। এবং এই অদৃশ্য ক্ষমতা হলো যে যখন এই গ্লুকাগন ধরনের ওষুধ ব্যবহার করা হয়,
আমাদের রক্তনালীগুলো, ব্লাড ভেসেলগুলো। আমরা কতবার আগে বলেছি না যে আমাদের কখনো বয়স বাড়লে, কোলেস্ট্রল বাড়লে, যারা স্মোক করে, রক্তনালীর ভিতর ওই পুরুত পড়তে শুরু করে, ডিপোজিটস পড়তে শুরু করে। যদি ডিপোজিট পড়েও থাকে, এই ডিপোজিট গুলোকে সে অনেকটা স্টেবল করে দেয়। তাহলে দেখা যাচ্ছে যে যারা এই গ্লুকাগন ধরনের ওষুধ ব্যবহার করছে তাদের কিন্তু হার্ট অ্যাটাক, সেরিব্রাল স্ট্রোক, আদার টাইপ অফ কার্ডিওভ্যাসকুলার প্রবলেমস, এগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। কার্ডিওভ্যাসকুলার প্রবলেম, যার মধ্যে দুটোই মেন ঝামেলা, একটা হলো সেরিব্রাল স্ট্রোক, দ্বিতীয় হচ্ছে হার্ট অ্যাটাক, এই ব্যাপারটার ইনসিডেন্স ও গ্লুকাগন খানিকটা কমিয়ে দিচ্ছে। তাই এটা তো আশ্চর্যের কিছু নয় যে বিগত বেশ কিছু বছর ধরে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে, রিসার্চে, এন্ডোক্রিনোলজি যারা করেন তাদের মধ্যে একটা তুমুল উত্তেজনা হচ্ছে এই গ্লুকাগন এবং গ্লুকাগন ধরনের যে ওষুধ। গ্লুকাগন ধরনের যে ওষুধ, সেই ওষুধগুলোকে বলা হয় জিএলপি অ্যাগনিস্ট, মানে গ্লুকাগন লাইক পেপটাইড। পেপটাইড কথাটার মানে কি, এই হরমোন গুলো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড কি জিনিস? যেরকম কার্বোহাইড্রেটকে ভাঙলে গ্লুকোজ বেরোয়, সেরকম প্রোটিনকে ভাঙলে অ্যামাইনো অ্যাসিড বেরোয়। এবং বেশ কিছু অ্যামাইনো অ্যাসিড যখন একত্রিত হয় তখন এটাকে পেপটাইড বলা হয়। তাই একেবারে পিওর গ্লুকাগন নয়, কিন্তু গ্লুকাগন ধরনের কিছু কিছু ওষুধ ল্যাবরেটরিতে তৈরি শুরু হলো। এবং এই ল্যাবরেটরিতে যে গ্লুকাগন ধরনের ওষুধগুলো শুরু হলো তাদের বলা হলো জিএলপি অ্যাগনিস্ট। অ্যাগনিস্ট মানে জিএলপির মতো যে ওষুধগুলো। তারা বিরোধিতা করছে না, তারা গ্লুকাগনের সঙ্গে কোল্যাবোরেট করছে, পার্টনারশিপ করছে, সেটাকে বলা হয় অ্যাগনিস্ট। নানান ধরনের ওষুধ বেরোলো যারা এই গ্লুকাগনের মতন কাজ করবে শরীরের মধ্যে, এবং তেমনই একটা ওষুধের নাম হলো সেমাগ্লুটাইড। এই সেমাগ্লুটাইড ওষুধটা, ওই যে আমরা গল্প শুরু করলাম আপনাকে নোভো নর্ডিস্কের কথা বলে, নোভো নর্ডিস্ক এবং তার সঙ্গে আরো একটা দুটো কোম্পানি এই সেমাগ্লুটাইড ওষুধটা আবিষ্কার করে। সেমাগ্লুটাইড হলো যেন গ্লুকাগনেরই একেবারে মাস্তুতো পিস্তুতো ভাই। এই ওষুধটা কি করে নেওয়া হয়? এই ওষুধটা যেরকম লোকে চামড়ার তলায় সাবকিউটেনিয়াসলি ইনজেক্ট করে, ইনসুলিন ইনজেক্ট করে, এটা ছোট ছোট ডোজে সপ্তাহে একবার করে চামড়ার তলায় ইনজেকশন হিসেবে নিতে হয়। প্রথমে একটু লো ডোজে শুরু হয়, তারপর একটু হাই ডোজে শুরু হয়, একটু ডোজটা বাড়ানো হয়। এর এফেক্টটা কি? এর এফেক্ট হলো, এক নম্বর, গ্লুকোজ ভারসাম্যতে এটা হেল্প করে। দ্বিতীয়ত, এর যে একটা বিপুল একবারে সুপার হিট মেডিসিন হয়ে বসে আছে, এই কারণেই হচ্ছে যে ইট হেল্পস টু কন্ট্রোল হাঙ্গার, মানুষের খিদে কমায়। আমাদের ফুডের এই যে খাবারটা খাদ্যনালী দিয়ে যাচ্ছে তার স্পিডটা কমিয়ে দেয়। এবং দুটোর নেট এফেক্ট হচ্ছে যে যারা ধরুন মাস ছয়েক এই 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 ওজেম্পিক বা সেমাগ্লুটাইড ব্যবহার করে, ইন আ পিরিয়ড অফ 6 মান্থস অনেকেই প্রায় 30% বডি ওয়েট রিডিউস করতে পারছে। তাহলে এই যে আমরা এই যে সোনার কাঠি রূপোর কাঠি খুঁজছি, আমরা যে একটা ম্যাজিক ফর্মুলা খুঁজছি কি করে রোগা হওয়া যায় তাড়াতাড়ি, এই রোগা হওয়ার ব্যাপারটাই এখন, এই রোগা হবার একটা একটা ম্যাজিক ফর্মুলা হিসেবে আজকে এই ওষুধটার এত জনপ্রিয়তা সারা পৃথিবীতে। তাহলে প্রশ্ন উঠবে যে এই ওষুধটা তো আমরা প্রায় বছর খানেকের ওপর হয়ে গেছে, পৃথিবীর অনেক দেশে বহুল ব্যবহৃত হচ্ছে, এটা নয় ঠিক আছে, আমাদের গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করছে, কার্ডিওভ্যাসকুলার প্রবলেমসে সাহায্য করছে, ওজন কমাতে সাহায্য করছে, খুব ভালো কথা, কিন্তু তার সাইড এফেক্ট কি? সত্যি কথা বলতে এখনো আমাদের মধ্যে একটা উল্লাস, একটা উৎসাহ, বলতে পারেন একটা হুজুগ চলছে, এখনো সাইড এফেক্ট নিয়ে খুব ডিটেইলড আলোচনা হয়নি।
কিন্তু এর কিছু সাইড এফেক্ট থাকতে পারে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের উপর, অন্যান্য এন্ডোক্রাইন সিস্টেমের উপর। কেউ কেউ বলছেন প্যানক্রিয়াসের উপরও এর কিছু সাইড এফেক্ট থাকতে পারে। তাহলে এখনকার এই যে মানুষের মধ্যে, বাজারের মধ্যে যে একটা তুমুল উৎসাহ, এই উৎসাহটা একটু কমলে পরে যখন আমাদের কাছে আরো ইনফরমেশন আসবে, আরো ডেটা আসবে, তখন আমরা খানিকটা বুঝতে পারবো যে হোয়াট আর ইটস সাইড এফেক্ট। আপনি যদি মনে করেন আরে বাবা এটা খুব ভালো জিনিস, তো আমি একটু ওজন কমানোর জন্য কালকের থেকে শুরু করি, যে কোথায় আমাদের আমাদের কোথায় ওষুধের দোকানে ওজেম্পিক পাওয়া যাচ্ছে। এখনো কিন্তু আমাদের দেশে আপনি অফিসিয়াল সূত্রে এই ওষুধটা পাবেন না, কারণ নোভো নর্ডিস্ক এখনো এই ওষুধটা সরকারিভাবে ভারতবর্ষে তৈরি করছে না। ইউরোপ এবং নর্থ আমেরিকায় তাদের যে ডিমান্ড, তারা কুলিয়ে উঠতে পারছে না, এবং নর্থ আমেরিকাতে প্রচন্ড হাই প্রাইসে ওষুধটা শুরু হয়েছিল। প্রায় সপ্তাহে ট্রিটমেন্টে আপনার $1,000, $1,000 মানে আমাদের প্রায় 80,000 টাকার উপরে লাগতো। কিন্তু ইউরোপে যখন ইন্ট্রোডিউস করলো তখন দামটা শোনা যাচ্ছে অনেক বেশি কমেছে, কারণ ইউরোপে আবার গভর্নমেন্ট হেলথ সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বলে। আমাদের দেশে তা বলে মনে করবেন না যে মানুষের তো আর তর্স হয় না। আমি অনেককে জানি যারা বিভিন্ন সূত্র দিয়ে এই ওজেম্পিক কেনার, সত্যি কথা বলতে সেই মনে পড়ে যেরকম লোকে ওষুধ কিনতো, নানান ওষুধ কিনে বেড়াতো সেই ব্ল্যাক মার্কেটে, সেই অন্ধকারে, থ্রু সেই করোনার সময়, কোভিডের সময়। খানিকটা এখন এই গ্রে মার্কেট কি ব্ল্যাক মার্কেটে এই ওষুধগুলো পাওয়া যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনার মনে রাখতে হবে যে ব্ল্যাক মার্কেট এবং গ্রে মার্কেটে যে ওষুধগুলো আসছে, সেই ওষুধগুলো কতটা জেনুইন সেটা আমরা এখনো জানি না। কেউ কেউ বলছে আমাদের আশেপাশে কিছু দেশে, বাংলাদেশ হতে পারে, এখনো কেউ বলছে যে এই ওষুধটা থাইল্যান্ডে তৈরি হচ্ছে, কেউ বলছে বাংলাদেশে তৈরি হচ্ছে বলে কিছু কিছু অদ্ভুত ব্র্যান্ড নেমসে এই জিএলপি সেমাগ্লুটাইড ধরনের ওষুধগুলো এই আনাচে কানাচে অলিতে গলিতে কেউ কেউ খুব চড়া দামে বিক্রি করছে। আমার ব্যক্তিগত মতামত হলো যতক্ষণ না একটা কনফার্মড ব্র্যান্ড হাতে পাবেন, ততক্ষণ এই ডাউটফুল, যেগুলো সন্দেহজনক ব্র্যান্ড, যেগুলোর আনঅথেন্টিকেটেড, যেগুলো জেনুইন কি জেনুইন না আমরা জানি না, সেই ফাঁদে এক্ষুনি পা দেবেন না। এখনো কি আমরা কোনো খবর শুনছি যে আমাদের ইন্ডিয়ার, ভারতবর্ষ তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যে কোনো জিনিস, ভারতবর্ষের ওষুধের কোম্পানিগুলো হচ্ছে ফটোকপি মেশিনের মতো, যে কোনো অরিজিনাল ওষুধ দেবেন ফটোকপি করে বার করে দেবে। কিন্তু এই নোভো নর্ডিস্ক এখনো নিজের পেটেন্ট বা রাইটসকে একেবারে বুকের মধ্যে আঁকড়ে ধরছে। তারা এখনো ভারতবর্ষের কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে, যতদূর আমার জানা আছে, অফিসিয়ালি তারা এখনো তৈরি করতে দেয়নি। তবে ইন্ডিয়ার মতো, ভারতের মতো এমন একটা বৃহৎ জায়গায় তারা এই ওষুধটা অফিসিয়ালি ছাড়বে না, সেটা হতে পারে না। হয়তো দেখবেন আগামী কয়েক মাসের মধ্যে এই ওষুধটা পাওয়া যাবে। দাম একটা ফ্যাক্টর, সাইড এফেক্ট একটা ফ্যাক্টর, এবং এই ওষুধটা যত ব্যবহৃত হবে, আমরা আমাদের যে এখন একটা সাংঘাতিক একটা যে উত্তেজনা, একটা উৎসাহ, খানিকটা হুজুক এই মুহূর্তে চলছে, সেগুলো কমলে পরে আমরা আরো তার খুঁটি নাটি ইম্পর্টেন্ট সাইন্টিফিক অ্যানালিসিস পাব। একটু অপেক্ষা করুন, ব্যাপারটা সম্বন্ধে জানুন। এই ওষুধগুলো কি করে তার ভালো মন্দ আমরা যতদূর জানি সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আর যদি সময় আসে, যদি আমরা মোটামুটি একটা অ্যাফোর্ডেবল রেটে এই ওষুধটা পাই, যদি দেখা যায় এই ওষুধটার তেমন কিছু মারাত্মক সাইড এফেক্ট নেই, আপনি দেখবেন ফিজিশিয়ানরা তারা কিন্তু প্রপারলি যাদের যাদের প্রয়োজন তাদের এটা প্রেসক্রাইব করবেন। আর শেষ করার আগে একটা কথা বলে দিই, যাদের প্রয়োজন, কাদের প্রয়োজন, যাদের সত্যি একটা বডি ওয়েট, গ্লুকোজ মেটাবলিজম নিয়ে সিরিয়াস প্রবলেম আছে, যেমন ধরুন যাদের বিএমআই হচ্ছে 28, 29, 30 এর ওপরে, হ্যাঁ একেবারে
ছেলে খেলা করার জন্যে, যে আমার সামান্য ওজন বেড়েছে, আমাকে এক্ষুনি একটা ওষুধ শুরু করতে হবে, এই সমস্ত হুজুগেপনাগুলো আমরা যেন কখনো না করি। আপনার ডক্টররা যারা দেখছেন, বিশেষ করে যারা ডায়াবেটিস এবং এন্ডোক্রিনোলজি নিয়ে চর্চা করেন, দে আর দ্য বেস্ট পিপল টু অ্যাডভাইস ইউ। আমাদের একটা কৌতূহল আছে, আমরা চারিদিকে মোটামুটি একটু দেখি, একটু চোখ কান খোলা রাখি কোথায় কি ঘটছে। তাহলে এই খবরাখবরগুলো যেটা আজকের সমাজ মাধ্যমের মধ্যে দিয়ে আপনাদের অনেকের কাছে পৌঁছে যাচ্ছে, চেষ্টা করলাম এই ব্যাপারটাকে আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে। একটু ধৈর্য ধরুন। আনরিলায়েবল ব্র্যান্ড বা আনঅথেন্টিকেটেড ব্র্যান্ডের ওষুধ একেবারে ব্যবহার করবেন না। ওষুধটা সম্বন্ধে আমরা জানি, সাবধানে চোখ কান খোলা রেখে আপনার কোনো কাজে দেবে কিনা সেইটা আপনার ডাক্তারবাবু আপনাকে নিকট ভবিষ্যতে নিশ্চয়ই বলে দেবেন। ভালো থাকবেন। আবার আমরা আপনাদের কাছে আসব এই রকম কিছু জরুরি ব্যাপার নিয়ে আলোচনা করতে। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।